সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক অধ্যয়ন উন্নয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে। এরপরে আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। দুজনকে স্বাগত। ডক্টর শাহান, আমরা আজকে সরকারের 6 মাস কেমন ছিল? সাফল্য যেমন ছিল, ব্যর্থতাও তো ছিল নিশ্চয়ই। আপনি কিভাবে দেখেন? দেখুন, আমাকে যদি এক বাক্যে বলতে পারেন তাহলে আমি যেটা বলবো হচ্ছে, সরকারের আমরা যে সময়টাকে বলি যে সরকার যখন ক্ষমতায় আসে, ইনিশিয়াল সময়টা মোটামুটি সরকারের একটা হানিমুন পিরিয়ড যায়, একটা বিশাল অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে আসে, এবং আমরা যেটা দেখেছি যে এই সরকার একটা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে। সো তার একটা সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ক্যাপিটাল নিয়েই হচ্ছে গিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। বাট এক বাক্যে বলতে গেলে আমার মনে হয় সেই হানিমুন পিরিয়ডটা ইজ ওভার। এখন হচ্ছে গিয়ে ডিফিকাল্ট টাইম। পলিটিক্যাল ক্যাপিটাল যেটা ছিল, সে পলিটিক্যাল ক্যাপিটালের অনেক কিছুই সরকারের খরচ হয়ে গেছে এই সেন্সে যে ক্রাইসিসগুলো তৈরি হয়েছে, যে এসেনশিয়ালি আমরা এখন ইলেকট্রিসিটি ক্রাইসিস থেকে মানুষের হচ্ছে গিয়ে দ্রব্যমূল্যের এসে থেকে আপনি যে জায়গাগুলোতে দেখেন যে ক্রাইসিসগুলো তৈরি হয়েছে, সেই ক্রাইসিসগুলো ইফেক্টিভলি সামলানোর ক্ষেত্রে সরকারের আমরা বেশ কিছু উইকনেস বা দুর্বলতা দেখেছি। এবং আপনি যদি রিসেন্টলি যে সার্ভেটা বের হয়েছে সেটাতে যদি দেখেন যে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটিং স্টিল হাই মানে এই অর্থে যে প্রায় 55-56% মতো, উইচ ইজ অ্যাকসেপ্টেবল, কিন্তু এসেনশিয়ালি হচ্ছে গিয়ে এইটার সামনে আরও কমার একটা পসিবিলিটি আছে। এবং আপনি যদি দেখেন যে মানুষ কী কী কারণে সরকারের উপরে অসন্তুষ্ট, সেই লিস্টটা যদি আপনি দেখেন, সেখানে হচ্ছে গিয়ে এই ক্রাইসিসগুলোর কথাই হচ্ছে গিয়ে চলে এসেছে। এইখানে আপনার গ্যাস বা বিদ্যুতের সমস্যা যেইটা আপনি যদি দেখেন যে বর্তমান সরকারের সময়কালটা, সেই সময়কালটায় যেটা হয়েছে যে সরকার ইফেক্টিভলি ইন্ট্রোডিউসড ফ্যামিলি কার্ডটা করেছে, তার মানে সোশ্যাল সেফটি নেট বা এই জায়গাটা সরকারের একটা বড় ধরনের এসেছিল। কিন্তু একই সাথে এই যে মানুষের ডে টু ডে লাইফে যে ক্রাইসিসগুলো তৈরি হওয়া, সেগুলোর ক্ষেত্রে সরকার যে খুব সাফল্য দেখাতে পেরেছে সেই কথাটা বলা যাবে না। সো আমি এইটাকে দেখি হচ্ছে আপনি আপনার ক্যাপিটালটা খরচ করে ফেলেছেন অনেকাংশে। সো ভবিষ্যতে ইফ দোজ ক্রাইসিস আর নট বিং সলভড, এবং যদি ক্রাইসিসের মাত্রাটা আরও বেশি বাড়তে থাকে, এবং আরেকটু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সরকার এটাকে হচ্ছে কি এক্স্যাক্টলি কীভাবে রেসপন্ড করতেছে। ল অ্যান্ড অর্ডার কেমন ছিল? ল অ্যান্ড অর্ডার, আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাট ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে সরকার হচ্ছে গিয়ে যে খুব যে ইফেক্টিভনেসের পরিচয় দিতে পেরেছে সেইটা না। যেমন ইন্টারিম গভর্নমেন্টের দিকে যদি তাকান, সেখানে সিগনিফিক্যান্টলি ল অ্যান্ড অর্ডার নিয়ে মানুষের কনসার্ন ছিল। এবং আমি একটা কথা এখানে বলি যে জিনিসটা যতটা না বেশি নাম্বারের উপর ডিপেন্ড করে, তার চেয়ে বেশি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে মানুষ পারসিভ করছে কি যে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা। ইন্টারিমের সময় আমরা যেই মব বেস বা এসে যেটা দেখেছি, এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকাটার যেটা দেখেছি, এই সরকারের সময়ে এসে সেটার যে খুব বেশি উন্নতি হয়েছে এই ধরনের কোনো কিছু বলা যাচ্ছে না। বরং একটা যেটা সমস্যা দেখা যাচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির ভূমিকাগুলো অনেক ক্ষেত্রেই একটা প্রশ্নের মুখোমুখি চলে আসছে, যে ইন টার্মস অফ ডিলিং উইথ হিউম্যান রাইটস অ্যান্ড আদার ইস্যুস। এবং সেটার প্রেক্ষিতে যেই ধরনের প্রাতিষ্ঠানিক একটা কাঠামো তৈরি করা দরকার, সেটার ক্ষেত্রেও যে সরকার খুব বেশি এখন পর্যন্ত জোর দিতে পেরেছে সেটা মনে হয় না। পরবর্তী সংসদ যখন বসবে, সংবিধান সংশোধন কমিটি একটা হয়েছে, তারা এক্স্যাক্টলি কী সলিউশন নিয়ে আসে সেটার দিকে হয়তো আমাদের তাকাতে হবে। কিন্তু সোফার হিউম্যান রাইটস কমিশনের যেই একটা গভর্নমেন্ট হচ্ছে গিয়ে ক্যাবিনেটে যেটা অ্যাপ্রুভ হয়েছে, গুম কমিশনের যেটা অ্যাপ্রুভ হয়েছে, কোনোটাই যে খুব শক্ত কোনো সিগন্যাল দিচ্ছে ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স বা অ্যাকাউন্টেবিলিটি, সেটাও দেখা যাচ্ছে না। আমি এই কথাটা এই কারণে বলছি যে কারণ যে কোনো সরকারের সময় ল এনফোর্সমেন্ট এজেন্সির হিউম্যান রাইটস ভায়োলেট করাটা অস্বাভাবিক কোনো ঘটনা না। এ ধরনের ঘটনা ঘটবে, ইস্যুটা সেইটা না। ইস্যুটা হচ্ছে যে এটা ঘটনার পরে আপনি সেটাকে আসলে ডিটারেন্ট আপনি হচ্ছে গিয়ে কী ধরনের স্ট্র্যাটেজিগুলো নিয়েছেন। সো এইখানে হচ্ছে গিয়ে আমি একটা বড় ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। সো এসেনশিয়ালি, বাট যেটা আমি বললাম যে সেফটি নেটের জায়গা থেকে, ডোমেস্টিক লেজিটিমেসির জায়গা থেকে, ফরেন পলিসিতে কিছু ক্ষেত্রে শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের যেই ভূমিকা, উইচ উই শুড অ্যাকনলেজ, সেটার পাশাপাশি ডোমেস্টিক ক্রাইসিসগুলো ম্যানেজ করার ক্ষেত্রে, সেটা ল অ্যান্ড অর্ডার থেকে এবং অন্যান্য জায়গাগুলো থেকে, এইটার ক্ষেত্রে যে গভর্নমেন্ট খুব বেশি বা গভর্নমেন্ট যে সফলতার পরিচয় দিতে পেরেছে, সেই কনক্লুশনে আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম রনি, জি, আপনি কীভাবে দেখেন? আপনার কি ডক্টর শাহান যেটা বলছেন? দেখেন, এটা বাংলাদেশের মানুষ
অনেকগুলো ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এই ক্রাইসিসগুলো মানুষ আসলে এই ক্রাইসিসগুলোর কারণ বা সমস্যার কারণ জানতে চায় না, মানুষ সেবা পেতে চায় সহজ কথায়। তো ফলে যেহেতু সেবা বিঘ্নিত হচ্ছে এবং সেবা দানকারী অর্গানাইজেশন হিসেবে গভর্নমেন্ট রেসপন্সিবল, সেক্ষেত্রে গভর্নমেন্টকে দায়ী করা এবং গভর্নমেন্টের জনপ্রিয়তা, আপনার এই সেবাগুলো যখন বিঘ্নিত হচ্ছে তখন গভর্নমেন্টের জনপ্রিয়তা যাচাই করার চেষ্টা করাটা, এইটা খুবই আনটাইমলি, আনফর্চুনেট রেজাল্ট আসবে গভর্নমেন্টের জন্য, এটাই স্বাভাবিক। তো আবার ধরেন মাত্র 6 মাস সময় হয়েছে, 6 মাসের মধ্যে পরিবর্তনগুলো যদি দেখেন, পরিবর্তন এখানে কতগুলো জিনিস আছে যে আপনি রাতারাতি পরিবর্তন করে ফেলা যায়, কিন্তু সেই পরিবর্তনগুলোর কনসিকুয়েন্স অনেক লম্বা হয়, অনেক খারাপ হয়। যেমন শেখ হাসিনার আমলে বিদ্যুতের খাতেই যদি বলেন, যে যেভাবে জনগণকে বিদ্যুৎ দেওয়ার প্রক্রিয়াটা এখানে ডেভেলপ করে আত্মঘাতী। আপনারা যারা কুইক রেন্টাল, ক্যাপাসিটি চার্জ এবং এখানে একটা অলিগার্ক শ্রেণী গড়ে তোলা, অর্থ লুটপাটের একটা প্রক্রিয়া নিশ্চিত করে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। তো তার মানে ঘরে ঘরে বিদ্যুৎ, মানুষ তো খুশি। এখন আপনি যদি কুইক রেন্টালের এই ফাঁদ থেকে বের হইতে চান, আপনি যদি আদানির এই চক্র থেকে বের হইতে চান, আপনি যদি এই অলিগার্ক সিন্ডিকেট ভাঙতে চান, স্বাভাবিকভাবেই ইমিডিয়েট যে সেবা সেটা ক্ষতিগ্রস্ত হবে। ফলে ইমিডিয়েট সেবা ক্ষতিগ্রস্ত হলে জনগণ তখন বলবে সরকার তো ব্যর্থ হচ্ছে। ফলে এক্ষেত্রে সরকার ব্যর্থ হচ্ছে, এটা তো সত্য, দেখা যাচ্ছে, এটা তার লুকানোর কিছু নাই। আবার যে কনসিকুয়েন্সগুলো তৈরি হচ্ছে, যুদ্ধ এবং পুরানা আপনার যেই অলিগার্ক বা লুটপাটের যে সিন্ডিকেট বহাল আছে, সেখান থেকে বের হওয়ার চ্যালেঞ্জ, এই দুইটার মধ্যে ব্যালেন্স করার ক্ষেত্রে সরকারকে যেটা করতে হবে, যে জনগণের সাথে তার যে সম্পর্ক, ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে জনগণ, যেটা স্যার আলোচনা করলেন, যে যেই শক্ত ভিত্তির উপর সরকার দাঁড়িয়েছে, যেটার যে আত্মবিশ্বাস সরকারকে আসলে 2/3 মেজরিটির একটা সরকারে পরিণত করেছে, সেই জায়গা থেকে জনগণের সাথে প্রপার কমিউনিকেশনটা তার হচ্ছে কিনা। জনগণ কষ্ট সহ্য করতে রাজি থাকে যদি মনে করে এই কষ্ট সহ্য করার বিনিময়ে ইন ফিউচার বা নিয়ার ফিউচারে তার পরিবার, তার সন্তান বা পরের প্রজন্ম নিশ্চিতভাবে একটা সুফলের দিকে যাবে, তখন সে জীবন স্যাক্রিফাইস করতে রাজি থাকে, যেটা গণঅভ্যুত্থানে দেখা গেছে। ফলে এই কমিউনিকেশনের ক্ষেত্রে সরকারের বিপুল রকম ঘাটতি আছে। এই ঘাটতির ক্ষেত্রে আরেকটা জিনিস বলা যায়, যে সেটা হলো সরকার মানেই খারাপ, এইটা বিদ্যমূল, এইটা একটা মানে একটা বদ্ধমূল ধারণা আমাদের এখানে প্রতিষ্ঠিত। কারণ আসলেই সরকার মানে খারাপ ছিল, সরকার মানে লুটপাটকারী প্রতিষ্ঠান ছিল, সরকার মানেই হলো মিথ্যাবাদী ছিল, সরকার মানেই হলো জনগণের সম্পদ তছরূপকারী ছিল। তো ফলে এরকম একটা কাঠামোর মধ্য দিয়ে আসার পরে এবং 18 মাসের যে অস্থিরতা, তারপরে একটা সরকারকে জনপ্রিয় হওয়াটা অলমোস্ট ইম্পসিবল, অসম্ভব। জনপ্রিয় হওয়ার কোনো সেই কাঠামো কি ভাঙতে পেরেছে সরকার? এই সরকার তো কাঠামো ভাঙার সরকার না, কারণ এই সরকার কোনো বিপ্লবী সরকার না, বিএনপি কোনো বিপ্লবী অর্গানাইজেশন না। বিএনপি হইল একটা লিবারেল ডেমোক্রেটিক অর্গানাইজেশন, যে রিপাবলিকানিজমে বিশ্বাস করে, জনগণের ভোট ছাড়া সে ক্ষমতায় আসতে পারেনি 18 বছর, শুধু নির্বাচন বলে চিৎকার করছে। হ্যাঁ, তো ফলে বিএনপির রাজনৈতিক এজেন্ডার মধ্যে কোনো বিপ্লবীপনা নাই। সে এই আজকেও যদি দেখেন জনপ্রশাসন সে চেঞ্জ করে কিভাবে, সে ধারাবাহিক স্লোলি পর্যায়ক্রমিকভাবে করে, এবং সে সব কিছু ঠিক রাখার চেষ্টা করে। ঠিক রাখার চেষ্টা করার মধ্য দিয়ে তার যে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে যে কমিটমেন্ট, যে ইস্তেহার সে দিয়েছে, সেই দিকে আস্তে আস্তে সে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, যাওয়ার চেষ্টা করার মধ্য দিয়ে সমস্ত জায়গায় সে প্রপারলি যাইতে পারে, ব্যাপারটা এরকম না। কতগুলো জায়গায় সে ফেল করে, সেই ফেলগুলো আবার সে অ্যাড্রেস করে। প্রধানমন্ত্রী নিজে দেখবেন যে ক্ষমা চাচ্ছে। যেমন ধরেন চট্টগ্রামের জলাবদ্ধতা, এইটা তো এই সরকারের সৃষ্টিও না, বা এইটা রাতারাতি দূর করার কোনো ব্যাপারও নাই, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। বিদ্যুতের ব্যাপার নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, করে উনি দীর্ঘমেয়াদী যে জ্বালানি এজেন্ডা যেগুলো নিয়েছেন সেগুলোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ নিলে তো দীর্ঘমেয়াদী সময় লাগবে। ফলে ইমিডিয়েটলি আসলে জনগণকে সাফার থেকে উদ্ধার করার প্রক্রিয়াটা জনগণ দেখতে পাচ্ছে না। সেই প্রক্রিয়াটা আবার যদি রক্ষা করতে হয়, তাহলে এই যে বিগত আমলের যে কাঠামোগত বা আপনার কাঠামোগত লুটপাটের যে ব্যবস্থাপনা, এটা বজায় রেখে জনগণকে অ্যাট দ্য সেম টাইম ইমিডিয়েট সেবা দেওয়া, পাশাপাশি দীর্ঘমেয়াদী আপনার যে প্ল্যান, আপনার যে পরিকল্পনা, সেটাতে স্মুথলি ট্রানজিশনের মধ্যে চলে যাওয়া, এইটা একটা খুবই চ্যালেঞ্জিং। এটা মুখে বলা যত সহজ না, সমালোচকরা যেটা বলছেন যে বিদ্যুতের ম্যানেজমেন্টে যারা আছেন তারা এই দক্ষতা বা সেই মুন্সিয়ানার কোনো ছাপ রাখেননি। এখন বিদ্যুতের ম্যানেজমেন্টে যে আপনার দক্ষতা, মুন্সিয়ানার এতদিন তারা ছাপ রাখলেন কিভাবে? না, আমি সেটা বলছি না, আমি বলছি যারা এর নেতৃত্বে আছেন।
হ্যাঁ, নেতৃত্বে আছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি মন্ত্রীদের কথা বলতে পারেন বা উচ্চপদস্থ আমলাদের কথা বলতে পারেন। আমলাদের ব্যর্থতা আছে, এবং মন্ত্রীদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা জনগণের সাথে কমিউনিকেশনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানে রিয়েল ক্রাইসিসটা জনগণকে জানানো একটা গুরুত্ব। আপনি তো জনগণের সমর্থিত সরকার, আপনি তো হাইড করার দরকার নেই। আপনি তো বললেই হয় যে আমাকে গ্যাস আমদানি করতে পারতেছি না, টাকা নেই, বা আমদানি করার ক্ষেত্রে যে এই ধরনের টেকনিক্যাল জাহাজের যে সমস্যা, এই সমস্যাগুলোর কথা আপনি বলেন। তা না করে আপনার তো এটা বলার দরকার নাই যে আপনার বিদ্যুতের লাইন নষ্ট হয়, তারপরে লাইন আসতে দেরি হয়, এই ধরনের কথাবার্তা তো দরকার নেই। তো যেমন প্রধানমন্ত্রীর অ্যাপ্রোচটার কথায় আপনি যদি বলেন, প্রধানমন্ত্রী স্ট্রেট বলেছে হ্যাঁ দুঃখিত, কিন্তু এখান থেকে দ্রুত কাটায় ওঠার জন্য চেষ্টা করা হচ্ছে। রূপপুরের আপনার ইয়াতেই দেখলাম, সংবাদে গেলাম যে আগামী মাসে হয়তো রূপপুর থেকে আপনার 300 মেগাওয়াটের মধ্যে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাচ্ছে, এবং দ্রুত এলএনজি আপনার যাতে আনা যায়, সেই বিকল্প কতগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এতে করে হিউজ খরচ বাড়বে। এখন এই খরচগুলো সরকারকে করতে হবে। সো সব মিলায়ে যেটা হচ্ছে যে এই সরকার একটা সাস্টেনেবল জাতীয় স্থিতিশীলতা আনতে চায়, সেইটার একটা আপনি ধরেন যে সেইটার একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা ধরেন সেই দিকে হাঁটার একটা লক্ষণ, ইশারা অন্তত প্রধানমন্ত্রীর আচার আচরণ, চাল চলন বা তার অ্যাক্টিভিটির মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ উনি একা থাকলে কি হবে, ওনার ক্যাবিনেট লাগবে না, ওনার দল লাগবে না। এখন ক্যাবিনেট দল এটা তো পুরাটাই আসলে লাগবে, কিন্তু পুরাটা এক দ্য সেম টাইম তো হয় না। এই দেশে আইন কেউ মানে না। সেখানে আইন যদি আগে অথরিটি মানে, তখন এটা ক্যাবিনেটের উপর একটা প্রেশার হয়, তখন বিরোধী দলের উপর একটা প্রেশার হয়, রাজনৈতিক দলগুলোর জন্য একটা প্রেশার হয়, নিজের দলের জন্য একটা প্রেশার হয়। ফলে প্রধানমন্ত্রী নিজেকেই আসলে প্রথম আইন মেনে এই প্রক্রিয়াটা শুরু করতে হচ্ছে, যাতে করে একটা সাস্টেনেবল টেকসই কালচারাল পরিবর্তনের দিকে যেতে পারে। অ্যাডক ভিত্তিতে পরিবর্তন করা যায়, অ্যাডক ভিত্তিতে এসে আপনার এই মুহূর্তে সমস্যা সমাধান করে ফেলা যায়, বাট ইন দ্য লং রান আপনার কিন্তু এই সাফারিংটা থেকেই যাবে। ফলে সরকার যেহেতু একটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফাংশন করতে চায়, ফলে আমি যতটুকু বুঝতে পারি সরকারের এজেন্ডা, সরকার আসলে জনপ্রিয়তাবাদী কোনো এজেন্ডার দিকে না গিয়ে এই মুহূর্তে তার ক্যাপিটাল মানে জনপ্রিয়তার ক্যাপিটাল নিচে নামলেও সে আসলে সাস্টেনেবল জায়গায় যেতে চায়। অনেক ধন্যবাদ। সমাজের নাগরিক সমাজ কেমন ছিল? ধন্যবাদ। আমি একটু পেছন থেকে শুরু করি। আমি এই কথাটার সাথে একমত যে গভর্নমেন্টের দিক থেকে অ্যাটলিস্ট কমিউনিকেশন একটা সিরিয়াস ধরনের প্রবলেম আছে। অ্যান্ড আমি এই কথাটার সাথেও এগ্রি করি যে আপনি যদি বাংলাদেশের সিটিজেনকে বা মানুষকে যদি আপনি বোঝাতে চান, যে ব্যাখ্যা করতে চান যে এক্স্যাক্টলি কী কারণে হচ্ছে, তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট হচ্ছে গিয়ে মানুষ সেটাকে বুঝবে না, এরকম একটা সিচুয়েশনে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন মন্ত্রীদের কাছ থেকে কিছু উদ্ভট বক্তব্য শোনেন যে মানে কেন হচ্ছে কি আপনার লোডশেডিং হচ্ছে, কারণ একবার পল্লী বিদ্যুৎ লোডশেডিং আসলে হচ্ছে না, পল্লী বিদ্যুতের ফল্ট লাইনগুলো খুঁজতে সময় লাগে, এই ধরনের কথাবার্তা যদি আসে, তখন কিন্তু মানুষের যেটা হয় যে সরকারের প্রতি যে ট্রাস্ট আছে, ট্রাস্টটা হচ্ছে গিয়ে কমে যায়। তখন কিন্তু আপনি যত ব্যাখ্যাই এরপরে আপনি দেন, তখন কিন্তু মানুষ এটা শুনতে যাবে না। একটা জিনিস একটু মাথায় রাখা দরকার যে আমাদের যে সরকার, আপনি যখন হচ্ছে নর্থ আমেরিকার দিকে তাকাবেন বা ইউএসের দিকে তাকাবেন, তখন সরকারের একটা লিমিটেড রোল সবাই পছন্দ করে, সরকারের মিনিমাল একটা রোল থাকবে। আমাদের ক্ষেত্রে কিন্তু কেসটা অন্য। আমাদের জনসাধারণের দিকে যদি তাকান, সবসময়ই তারা সরকার একটা বড় রোল প্লে করবে। আমি এখানে সরকার বলতে সরকার অ্যাজ আ কনসেপ্ট বলছি, মানুষ। এবং মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন যে মানুষ ব্যক্তিগতভাবে কোনো একজনের উপরে অসন্তুষ্ট। 2009-10 দিকে যখন প্রচুর একটা আপনার খাদ্যর যে একটা ইস্যু ছিল, ওই সময় আমরা একটা স্টাডি চালিয়েছিলাম। সেই স্টাডিতে যেটা দেখেছি, মানুষজন মন্ত্রীদের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত, কিন্তু তাদের দুঃখটা হচ্ছে এই কাজটা সরকারই করতে হবে, খালি খারাপ লোকগুলো সরকারে আছে। তার মানে সরকার অ্যাজ আ কনসেপ্ট, যে সরকারের এই কাজটা করতে হবে, এইটা বাংলাদেশের মানুষের একটা বদ্ধমূল ধারণা। এইটা হচ্ছে একটা বিষয়। এখন যেটা হচ্ছে সমস্যা হয়ে যায় যে আপনি যখন সরকারের হাতে এত বিশাল ক্ষমতা দিয়ে দেন এবং আপনি সরকারকে আসলে সিরিয়াসলি ট্রাস্ট করতে চান, তখন সরকার এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গাগুলো এক্স্যাক্টলি ঠিক কীভাবে করছে। এখন এইটার দুইটা ডাইমেনশন আছে। একটা তো যেটা বলা হলো সেইটা, যে আপনি ইনফরমেশন ঠিকঠাক মতো দিতে পারছেন কিনা। আবার ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে তো কম্পিটেন্সও দরকার। যেমন বিএনপি, আমি মেনে নিচ্ছি বিএনপি ইজ নট আ রেভলিউশনারি গভর্নমেন্ট, বাট এইটা যদি লিবারেল ডেমোক্রেসি, একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হয়, একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি তো শুধু মানে লিবারেল ডেমোক্রেসির সংজ্ঞায় যদি যাই, সেটা তো শুধু ইলেকশন না,
সেটার পরে তো একটা চেকস অ্যান্ড ব্যালেন্স, একটা ইনস্টিটিউশন এসের দরকার আছে, ব্যুরোক্রেসির অ্যাকাউন্টেবিলিটির দরকার আছে, মন্ত্রণালয়ের যারা সদস্য আছেন, ক্যাবিনেট তো কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট, সেই অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জায়গা আছে। এখন যেটা হচ্ছে, আপনি যখন যেমন বাংলাদেশের ব্যুরোক্রেসির একটা গুরুতর সমস্যা, একদম স্বাধীনতার পর থেকে যে প্রশ্নের সমাধান আমরা করি নাই, সেটা হচ্ছে পলিটিসাইজেশনের সমস্যাটা। যে একটা ডেমোক্রেসিতে ব্যুরোক্রেসির রোলটা এক্স্যাক্টলি কীরকম হবে, পলিটিক্সের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্কটা কী হবে। আমরা সবসময় যেটা করেছি, ব্যুরোক্রেসিকে পলিটিক্যালি কন্ট্রোল বা পার্টিজান কন্ট্রোল করার চেষ্টা করেছি। এখন এই একই টেন্ডেন্সি যদি দেখা যায়, সেটা তো আসলে কনফিডেন্স বাড়ানোর কোনো জায়গায় এসে যায় না। আপনি যদি এখনও কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট করেন সিনিয়র পোস্টগুলোতে, তাহলে তো সেটা ব্যুরোক্রেসির কম্পিটেন্সের জন্য খুব ভালো কোনো সিগন্যাল দেয় না। সো আপনি আপনি ব্যুরোক্রেসিতে রাতারাতি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে, পারফরমেন্স অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমে আপনি ধীরে ধীরে যে গ্র্যাজুয়াল চেঞ্জগুলো আপনার ইন্ট্রোডিউস করা দরকার, সেটা যদি আপনি না করেন, এই কাজগুলো করার উপযুক্ত সময় কিন্তু হচ্ছে প্রথমে 1 বছর 2 বছর, এরপরে আপনি পারবেন না। প্রথমে 1 বছর 2 বছর, যেটা আমি বললাম, ইউ হ্যাভ লট অফ পলিটিক্যাল ক্যাপিটাল টু ইন্ট্রোডিউস দোজ চেঞ্জেস। তা আপনি যদি হাল ছেড়ে দেন এবং যদি সেই পুরনো সিস্টেমে চলে যান, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে সে কাজটা হবে না। এটার সাথে আমি নাগরিক সমাজ একটা বড় ধরনের ডিলেমার মধ্যে আছে গত 6 মাসের ক্ষেত্রে। ডিলেমাটা হচ্ছে একটা দিক, যেটা আমরা অনেক সময় একটা টার্ম ইউজ করি, ফাস্ট অ্যান্ড বার্গেনের মতো, যেটা আপনি যদি টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, একটা বড় অংশের নাগরিক সমাজ গত রেজিমের সময়ও আওয়ামী লীগের সাথে সেই ফাস্ট অ্যান্ড বার্গেনেই গেছে। এই অর্থে যে না, আমাদের শেষ পর্যন্ত আওয়ামী লীগকে লাগবে, আওয়ামী লীগ যত খারাপ কাজই করুক, এর বদলে যে আসবে সে এত খারাপ যে তাকে আমরা সহ্য করতে পারবো না। এইটার একটা রেজিডুয়াল ইফেক্ট যেটা হয়েছে এখন, বিএনপিকেও সমালোচনা করা দরকার। সেই সমালোচনার অফকোর্স আপনি কী বেসিসে করছেন, সেটা কতটা কনস্ট্রাকটিভ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, অফকোর্স সেটা ইম্পর্টেন্ট। কিন্তু সেটা থেকে যদি হচ্ছে নাগরিক সমাজ পিছিয়ে যায়, যেই জায়গাগুলোতে বিএনপির এই সমালোচনাগুলো দরকার, এবং যদি সব কিছুতেই চোখ বন্ধ করার ডিসিশন নেয়, তাহলে আবারও আমরা হচ্ছে গিয়ে একটা বাজে জায়গায় থাকবো। এবং এই বাজে জায়গার বিপদটা যেটা হচ্ছে, যে আপনি 2024 পরবর্তীতে বিএনপি ছিল একটা জায়গায়, যে আপনি বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ছিল। এখন আপনি যদি এই ফার্স্ট অ্যান্ড বার্গেনে চলে আসেন, বিএনপির মতো আর কোনো পলিটিক্যাল পার্টি নাই। আপনি হচ্ছে গিয়ে পুরো এমন একটা জায়গায় চলে যাচ্ছেন, বিএনপিকে সমালোচনা না করে যদি বিএনপিকে আপনি ক্ষমতাবান হতে দেন, যেটা হচ্ছে নাগরিক সমাজের দায়িত্ব, সেটা যদি সে হতে দেয়, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আপনার অপশন যা থাকতেছে সেটা কিন্তু আরও ভয়াবহ। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, নাগরিক সমাজের আই থিঙ্ক কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট অ্যান্ড টু কাম আপ উইথ, এবং এখন পর্যন্ত অ্যাটলিস্ট প্রাইম মিনিস্টারের দিক থেকে আই ডিড নট নেসেসারিলি সি দের ইজ এনি ইন্ডিকেশন দ্যাট হি ইজ নট, উনি এই কনস্ট্রাকটিভ এনগেজমেন্টে ওনার কোনো অসুবিধা আছে। অন্য অনেকের হয়তো হচ্ছে থাকতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট এই কনস্ট্রাকটিভ এনগেজমেন্টে আমার যেটা মনে হয়, যে নাগরিক সমাজ একটা দ্বিধার মধ্যে আছে, যে আমি কতখানি যাওয়াটা ঠিক হবে কি না, আরও সময় দিই, তারপরে দেখি, সবই ঠিক আছে। বাট আই থিঙ্ক যেটা বললাম, যে টাইম হ্যাজ কাম টু গিয়ার আপ অ্যান্ড হচ্ছে গিয়ে ফোকাস অন। অনেক ধন্যবাদ। প্রসঙ্গ নাগরিক সমাজ। দেখেন, বাংলাদেশের নাগরিক সমাজ তো মোটা দাগে আওয়ামী সমাজ। সো এটা কালচারালি আওয়ামী সমাজ অথবা পলিটিক্যালি আওয়ামী সমাজ। আর এখানে যে থিঙ্ক ট্যাঙ্কগুলো দেখেন যারা ফাংশন করে, এরা বিভিন্ন এম্বাসিতে ভাগ হয়ে ফাংশন করে। সো প্রো পিপল ইন্টেলিজেন্সিয়ার একটা ক্রাইসিস বাংলাদেশে অনেক দিন যাবত আছে। আপনার পত্রিকাতে এটা নিয়ে একাধিক স্টোরিও আমরা দেখেছি, যে বুদ্ধিজীবী খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, বিগত আমলগুলোতে। সো এখানে আপনার আরেকটা স্যার যেটা বললেন, যে নাগরিক সমাজ যদি মনে করে বিএনপির মতো একটা পলিটিক্যাল পার্টি বা যে কোনো পলিটিক্যাল পার্টিকে সে কতখানি ক্ষমতায়িত হবে না হবে, সেইটা তারা নিয়ন্ত্রণ করার বা এইটাকে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখার চেষ্টা করবে, উদ্যোগ করবে, তারা উদ্যোগ নিতে পারে, কিন্তু তারা ফেল করবে। সেটা হাসিনার আমলে তারা করছিল। এটা করতে গিয়ে তারা আওয়ামী লীগের সাথে বিরল ব্যতিক্রম বাদে মোটা দাগে তারা আওয়ামী লীগ হয়ে গেছে। আর বিএনপি তো ধরেন ঐতিহাসিকভাবেই বিএনপির কোনো বুদ্ধিজীবী নাই, বিএনপির মিডিয়া নাই, বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক নাই, বিএনপির সুশীল সমাজ নাই। এগুলো বিএনপির লাগে না। কেন না? কোনো লোক যদি সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী হয় এবং অ্যাট দ্য সেম টাইম যদি সে আবার বিএনপি হয়, লোকটা টাউট, কারণ সে হবে বাংলাদেশপন্থী। আর বিএনপি যেহেতু বাংলাদেশপন্থী রাজনীতি করে, ফলে সে এমনিতেই জাতীয় স্বার্থের প্রয়োজনে তার পাশে এসে দাঁড়াবে। বিএনপি যেহেতু জামাত এবং আওয়ামী লীগের মতো একটা মতাদর্শপন্থী ক্যাডারভিত্তিক দল না, তার কোনো গৃহপালিত বুদ্ধিজীবী দরকার নাই, গৃহপালিত সুশীল সমাজ দরকার নাই, গৃহপালিত সাংবাদিক দরকার নেই। আপনি বিএনপির অনেক সাংবাদিক আপনি পাবেন
যারা বিএনপিকে যেভাবে সমালোচনা করে, অনেক সময় বিএনপির বিরোধী যারা এখনকার, তারাও এই ল্যাঙ্গুয়েজে সমালোচনা করে না। বিএনপির আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন বিএনপির সমর্থকরা যেইভাবে আপনার মন্ত্রীদের গালাগালি করে, হ্যাঁ, বিরোধী দলের লোকজন ওইভাবে করে না, অন্তত সিনিয়র বিরোধী দলের। তারা অনেকটা, কারণ অনেক পুরানা স্মৃতি আছে, একসাথে নির্যাতিত হয়েছে তারা, হ্যাঁ, ফলে অনেক রাইখে ডাইখে তারা করে। তো ফলে এইটা একটা ব্যাপার আছে। আরেকটা হলো যে এখানে সুশীল সমাজ বা বুদ্ধিজীবিতা, মিডিয়া, এদের একটা রোল থাকে যে বিএনপির ব্যাপারে একটা পারসেপশন ক্রিয়েট করার রাজনীতি, রেদার দেন বিএনপি অ্যাকচুয়ালি কোথায় ফেল করছে সেটা খুঁজে বের করাটা বরং জরুরি। সেটা বিএনপির অ্যাপ্রিসিয়েটও করে, অবশ্যই করবে, কিন্তু সেটা না করে পারসেপশন ক্রিয়েট করা। যেমন ধরেন আপনি যে সংস্কার নিয়ে, বিএনপি তো সংস্কার বিরোধী, বিএনপি তো সংস্কারের এজেন্ডাই না, বিএনপির এজেন্ডা দেশ পুনর্গঠন করা। সেটা কিভাবে, সেইটা তার ওই যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির আলাপটা যেখানে আসলো, লিবারেল ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টারি প্রসেস ছাড়া ফাংশন করতে পারে না। সে কারণে সে পার্লামেন্ট যখন পাইলো, সে কী করলো, সাথে সাথে পার্লামেন্টের সংবিধান সংশোধনের জন্য কমিটি করে দিছে, এবং যে কোনো সমস্যা, ধরেন এই যে তেলের যখন ক্রাইসিস হলো, সে পার্লামেন্টে কমিটি করে দিল এবং বিরোধী দলকে আহ্বান জানাইলো, তারপরে আপনি লাইন দেখলে যে উদাও হয়ে গেল। সো লিবারেল ডেমোক্রেসি, এইটা অ্যাকর্ডিং টু কার্ল স্মিথ, এইটা একটা, ইটস নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিক্যাল, ইটস প্র্যাকটিস, এভরিডে প্র্যাকটিস। ফলে থিওরিটিক্যালি আপনি অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারেন, কিন্তু এইরকম একটা মানে রিপাবলিকান পার্টিকে প্র্যাকটিক্যালি সমস্যাগুলো ফেস করতে হয়, মোকাবেলা করতে হয়, এবং করতে গেলে তার হাতে যে টুলস, তার যে প্রক্রিয়া, তার যে লেজিট বা বৈধ যে প্রক্রিয়া, ইনস্টিটিউট, সেটা হলো পার্লামেন্ট। ফলে এই জন্য দেখবেন যে সে বারবার পার্লামেন্টারি আদবের দিকে যায়। রাস্তায় যারা তারা গালাগালি করে, রাস্তায় যারা মব তৈরি করার চেষ্টা করে, সে বারবার বলে যে আসো পার্লামেন্টে আসো, আসো। এখন আপনি বলবেন যে তুমি পার্লামেন্টে 2/3 মেজরিটি নিয়ে বসে রয়েছো, এই জন্য বারবার পার্লামেন্টে ডাকো, যে পার্লামেন্টে তুমি তো পাওয়ারফুল। নো, ব্যাপারটা 2/3 মেজরিটি না, ব্যাপারটা কনসেপচুয়ালি লিবারেল ডেমোক্রেসি এইভাবে ফাংশন করে। তার বাইরের শক্তির দরকার হয় না, তার শক্তিটা একটা শক্তি বাইরের অবশ্যই, সেটা হলো সমর্থক, ভোটার, যারা ভোট দিয়ে তাকে পার্লামেন্টে আনে। বাকিটা সে পার্লামেন্টকে ব্যবহার করে তার ক্ষমতাটাকে বা তার রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতিটাকে, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। দ্যাটস অল অ্যাবাউট লিবারেল ডেমোক্রেসি। সো এখন এই পার্লামেন্টারি প্রক্রিয়াটার মধ্যে বিরোধী দল কতখানি ডেমোক্রেটিক আদব মাইনে পার্টিসিপেট করে, কতখানি আপনার ডেমোক্রেটিক ওয়েতে তার সাথে এঙ্গেজমেন্টে যায়, তার উপর ডিপেন্ড করে কোয়ালিটিভলি পলিটিক্সটা কোন জায়গায় যাচ্ছে। এই প্রসঙ্গে কি আপনার কিছু বলার আছে? না, এই বিষয়ে খুব বেশি কিছু বলার নেই। আমি জাস্ট হচ্ছে গিয়ে একটু লিবারেল ডেমোক্রেসির জায়গাটা একটা পয়েন্ট জাস্ট অ্যাড করতে চাই, মানে যেটা হচ্ছে হি ইজ অ্যাবসলিউটলি রাইট দ্যাট পার্লামেন্ট হচ্ছে গভর্নিংয়ের একটা ইম্পর্ট্যান্ট টুল। অফকোর্স লিবারেল ডেমোক্রেসির আপনি যদি দেখেন, একটা তো হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের জায়গা, যেখানে আমরা যখন সরকারকে যদি লিবারেল গভর্নমেন্ট বলি, বা পলিটিক্যাল পার্টিটাকে যদি লিবারেল ডেমোক্রেসিকে আপহোল্ড করে এরকম একটা পার্টি বলি, তাহলে একটা ইম্পর্ট্যান্ট জায়গাটা হচ্ছে যে রাইটসের কোয়েশ্চেনে, ইন্ডিভিজুয়ালের রাইটসের জায়গায় তার অবস্থান। সেকেন্ডটা হচ্ছে গভর্নিংয়ের জায়গা। গভর্নিংয়ের ক্ষেত্রে পার্লামেন্ট যেমন ইম্পর্ট্যান্ট, আবার একই সাথে আমি জাস্ট আজকে মেরিনের সেটা পড়ছিলাম, ইটস মোর অ্যাবাউট যে ইনস্টিটিউশন দিয়ে চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো তৈরি করা। আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি একটু আগে বলছিলাম, যে আমি জাস্ট এই পয়েন্টটা অ্যাড করতে চাই, যে আমি পার্লামেন্টের থ্রুতে করতে চাই, ফাইন, আই গেট দ্য পয়েন্ট, যে যেই জায়গাটা হচ্ছে গিয়ে সংস্কারের শুরুর অনেক কিছু নিয়ে এসেছিল, যেই জায়গায় আমি দ্বিমত পোষণ করি, বাট আই ক্যান সি দ্য পয়েন্ট, আমি পয়েন্টটা মানে আইডেন্টিফাই করতে পারি। তো কোয়েশ্চেন হচ্ছে, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পার্লামেন্ট দিয়ে করার পরে আমি যে আউটকামটা প্রডিউস করতেছি, যে লেজিসলেশনটা প্রডিউস করতেছি, যে ইনস্টিটিউশনটাকে হচ্ছে গিয়ে রিমেক করতেছি, সেই ইনস্টিটিউশনটা কি শেষ পর্যন্ত এই যে জবাবদিহিতার কথা বলতেছি, বা রাষ্ট্রের 3টা অর্গানের মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্স এনশিওর করার কথা বলতেছি, বা সেই ক্ষেত্রে কোনো ধরনের সাপোর্টিভ রোল প্লে করা, সেইটা করতে পারতেছে কিনা, আমার কাছে সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং সেই কারণেই আমি তখন যে কথাটা বলছিলাম, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি, যেমন আমরা দেখেছি যে সরকার বলেছিল যে হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে যে অর্ডিন্যান্সটাকে তারা অ্যাকসেপ্ট করছে না, বাট দে উইল কাম আপ উইথ আ নিউ বেটার অর্ডিন্যান্স। কিন্তু যে অর্ডিন্যান্সটা শেষ পর্যন্ত হলো, সেইখানে আপনি হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান যদি হচ্ছে গিয়ে রাইটসের ভায়োলেশন করে, তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে হিউম্যান রাইটস কমিশনের যে স্পেসিফিক দুর্বলতার জায়গা থাকছে, সেইটা কিন্তু লিবারেল ডেমোক্রেটিক যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের সাথে এটার একটা ক্লিয়ার ভায়োলেশনের জায়গা হচ্ছে। এটা কি সংঘাত? হ্যাঁ, এক ধরনের অফকোর্স, মানে আমি যেটা বললাম যে মেরিনের 4টা ইস্যু যদি আপনি দেখেন, বা আমরা যখন অপারেশনালাইজ করি জিনিসটাকে, তো হচ্ছে কি একটা আপনি ফিলোসফির জায়গায় রাখেন,
দেন তারপরে তো হচ্ছে গিয়ে এটাকে আপনি অপারেশনালাইজ করেন যে স্টেট আপনি হচ্ছে গিয়ে কীভাবে ফাংশন করবে। সেই জায়গাটাতে এসে যেমন ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানগুলো তৈরি করি কেমন, পলিটিক্যাল সায়েন্সে আমরা একটা শব্দ আছে, আমরা বলি ক্রেডিবল কমিটমেন্ট। ক্রেডিবল কমিটমেন্টটা হচ্ছে যে সরকার যখন হচ্ছে গিয়ে কোনো একটা কাজ করে, কারণ সরকার খুবই পাওয়ারফুল একটা এন্টিটি। সো সরকার যখন কোনো এত পাওয়ারফুল একটা এন্টিটি, তার সবসময়ই অন্যায় করার একটা টেন্ডেন্সি থাকে। আচ্ছা, এটা স্বাভাবিক, মানে একদম থমাস পেইনের কথা যে গভর্নমেন্ট ইজ আ নেসেসারি ইভিল, ইটস অ্যান ইভিল বাট ইটস এ নেসেসারি ইভিল। কারণ তার এত পাওয়ার, সে ইভিল হবে নেসেসারি ইভিল, কারণ হচ্ছে এইটা ছাড়া আপনি সিকিউরিটি বা এগুলো এনশিওর করতে পারবেন না। কিন্তু যেহেতু তার সেই ইভিল টেন্ডেন্সিটা আছে, তার পক্ষে রাইটসের ভায়োলেশন করাটা সম্ভব। এখন এটাকে আপনি ঠেকাবেন কীভাবে? অ্যাজ আ সিটিজেন বা সিটিজেন গ্রুপ বা অপোজিশন বা যাই বলেন না কেন, তা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে সরকার এই কাজগুলো করবে না? সো ইউ নিড ইনস্টিটিউশন যারা হচ্ছে সরকারকে নিজের হাত থেকে। বলছিলেন জবাবদিহিতা, হ্যাঁ, এটা কিভাবে নিশ্চিত হবে? কোনটা? এই জবাবদিহিতার মানে যেটা আমি বললাম যে আপনাকে ইনস্টিটিউশন বিল করতে হবে। আপনি ডেমোক্রেসির ক্ষেত্রে প্রতিষ্ঠান বিল করা ছাড়া, কারণ প্রতিষ্ঠান যেটা করে আপনার হচ্ছে গিয়ে পলিটিক্যাল যেই আচরণের যেটা আছে, সেটার যে রুলস অফ দ্য গেম আমরা যেটা বলি, সেটাতে চেঞ্জ করে। এখন ধরুন আমাদের ডেমোক্রেসিতে আমরা এসেনশিয়ালি কম্প্রোমাইজের কোনো জায়গা আমরা দেখি না, কারণ আমাদের সিস্টেমটা এবং ইনস্টিটিউশনগুলোর যে উইকনেস আছে, সেই উইকনেসের কারণে এই ধরনের কম্প্রোমাইজের কোনো অপরচুনিটি আপনার নেই। তাহলে আপনাকে এখন কী করতে হবে? আইদার আপনাকে ডিপেন্ড করতে হবে ভালো মানুষের উপরে, যে কেউ যদি কখনো ভালো মানুষই দেখায় তাহলে এই কাজটা হবে, বাট দ্যাটস নট আ সাস্টেনেবল সলিউশন। কোনো মানুষই সারা জীবন ভালো থাকতে পারে না। সৎলোকের শাসন বলতে আসলে কিছু নাই, এইভাবে কোনো সিস্টেম কাজ করতে পারে না। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ইনস্টিটিউশন বিল্ড আপ করতে হবে, যেইটা পলিটিক্যাল অ্যাক্টরদের ফোর্স করবে কম্প্রোমাইজে করতে। সো ওই ইনস্টিটিউশন বিল্ডিংটা, যেটা একটা এগেইন ইটস নট রেভলিউশনারি পার্টি না, সে এক ধাক্কায় সব কিছু করবে না, বাট দোজ ইন্ডিকেশন, আমরা যদি আসলে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই, তাহলে এই জায়গাগুলো আমাদের আস্তে আস্তে নজর দিতে হবে। ওই জায়গাটা একটা বড় ধরনের মিসিং লিঙ্ক থেকে যাচ্ছে। অনেক ধন্যবাদ। বলার আছে, আমি অন্য কিছু যাব না, অন্যতে যেতে পারো, অসুবিধা নেই। আমাদের মতো দেশে সরকার জনপ্রিয়তা হারায় কেন? আমাদের দেশে সরকার জনপ্রিয়তা হারায় যেরকম, আর জনপ্রিয়তা গেইনও করে দ্রুত, দুইটাই আছে। গেইন করা ঘটনা তো খুব কম, খুব কম, কিন্তু গেইন তো করে। যেমন ধরেন আপনার এই যে ইলেকশনের আগে একটি দল এত হাইপ তুলে ফেললো, তারা সকাল বিকাল সরকারি সরকার না, এটা বিরোধী দল। হ্যাঁ, বিরোধী দল। আবার সরকারও তো অনেক জনপ্রিয় হয়। যেমন এই সরকার এতগুলো আসন পেয়ে সরকার গঠন করবে, এটা প্রায় কোনো জরিপই তো বলেনি, জনগণ তো দিয়েছে ভোট। তো তার অনেক ধরনের পারসেপশন ছিল। দেখেন এখানে একটা আলাপ আসলো, ইনস্টিটিউশনস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট আইডিয়া ফর আ ফাংশনাল ডেমোক্রেসি। কিন্তু ইনস্টিটিউশন উইদাউট ভ্যালুস, হ্যাঁ, এটার 2 পয়সার কোনো দাম নেই। এখন আপনি ইনস্টিটিউট তো হাসিনাও করছিল, ইনস্টিটিউট করার মধ্য দিয়ে আপনি যদি ইনস্টিটিউটের যদি ভ্যালুস আপনি কি বলে যে পার্সু করতে না পারেন ইনস্টিটিউটগুলোতে, তাহলে সেটা আসলে আলটিমেটলি জনগণকে আপনার সেবা দেয় না। সেইখানে ওই ইনস্টিটিউটকে কেন্দ্র করে যারা থাকে তারাই এটার সুবিধাভোগী হয় বা ইয়ে হয়। তো এখন এই ভ্যালুসগুলোর ক্ষেত্রে আপনার এখানে ভ্যালু প্লুরালিটি করতে হয়, যে সমাজে নানা রকম ভ্যালুস আছে। তাহলে রাষ্ট্রকে যখন একটা লিবারাল ডেমোক্রেটিক রাষ্ট্রকে তখন সমস্ত রকম ভ্যালুসগুলোর মতো একটা ঐক্য আনতে হয়। হ্যাঁ, এই এখন সেইটার ক্ষেত্রে, সেই ঐক্যটার ক্ষেত্রে তাকে আবার অ্যাক্টও করতে হয়। তাহলে অ্যাক্ট করে সে কখন? তার লেজিটিমেসি, অ্যাক্টরের জন্য তার লেজিটিমেসি লাগে, এবং এই লেজিটিমেসিটাই তার অ্যাক্টকে, হ্যাঁ, আপনার আইন এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আপনার হাতে বন্দুক থাকলে সেটা অন্যায় হয়ে যাবে, কিন্তু একটা পুলিশ এখানে এসে যদি বন্দুক নিয়ে ঢোকে সেটা লিগ্যাল, বৈধ, আমরা সবাই মেনে নিব, বিকজ অফ তার ওই লেজিটিমেসিটা আছে, ওই বৈধতাটা আছে। ফলে এই আইন এবং সন্ত্রাসের মধ্যে এই যে সূক্ষ্ম পার্থক্য, এই পার্থক্যর ক্ষেত্রে এইখানে খুবই সত্য কথা যে আসলে সৎলোকের শাসন বলতে কিছু নাই। সিস্টেমটা যদি আপনার সৎ না হয়, তাহলে আপনি এখানে সৎ লোক দিলেও সে অসৎভাবে, যেমন আওয়ামী লীগের আমলে সমস্ত চোর কি চাকরি করতো না, কিন্তু সিস্টেমটার মধ্যে একটা চোরতন্ত্র ডেভেলপ করা হয়েছিল, যে কারণে একটা ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তি ভালো কি খারাপ এই প্রশ্নটা ইম্যাটেরিয়াল ছিল। একইভাবে এই পুরা সিস্টেমটা করার ক্ষেত্রে আপনাকে এই ভ্যালুসটা কালচারের মধ্যে আনতে হবে। আমাদের পুরো পলিটিক্যাল কালচারের মধ্যে, ইনস্টিটিউশনাল কালচারের মধ্যে এই জিনিসটা নাই। এখন এই জিনিসটা কালচারে আনার ক্ষেত্রে সবার আগে যেটা দরকার সেটা হলো ট্রাস্ট ফিরায় আনা দরকার। এখন ট্রাস্ট যাতে না ফিরতে পারে, এই কারণে যেটা হয়,
একটা প্রোপাগান্ডার রাজনীতি হয়, একটা পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি হয়। আপনি দেখবেন যে হ্যাঁ, বিদ্যুৎ মন্ত্রীর কমিউনিকেশনের গ্যাপ আছে, এই সমালোচনা আমরা যখন করছি তখন আপনাকে তো এটাও বলতে হবে যে 3 মাস আগের ওনার যে বক্তব্য, যখন বিদ্যুৎ ক্রাইসিস ছিল না, সেই বক্তব্যকে এখন সামনে আনা হলো যে উনি যখন বলতেছিল যে আপনার ইরান ইসরায়েল যুদ্ধের সময় তখন তেল ক্রাইসিস ছিল, বিদ্যুতের ক্রাইসিস ছিল না। তো উনি বলতেছে যে বিদ্যুতের কোনো ক্রাইসিস নেই, আসলেই তখন বিদ্যুতের ক্রাইসিস ছিল না। সেই বক্তব্যটা এখন সামনে এনে ভাইরাল করে আপনি দেখাচ্ছেন যে আসলে ঘরে ঘরে বিদ্যুৎ নাই, কিন্তু মন্ত্রী বলতেছে বিদ্যুতের কোনো সমস্যা নেই। সো এই যে পারসেপশন ক্রিয়েট করার প্রোপাগান্ডার রাজনীতি, এই প্রোপাগান্ডার ফলে যেটা হচ্ছে যে সরকারকে যে জায়গায় সমালোচনা করা দরকার সেই জায়গায় আপনি সমালোচনাও করতে পারছেন না, বা সমালোচনা করে সরকার বলে এটাও তো প্রোপাগান্ডা। তো ফলে আগে সমালোচনার পরিবেশ তৈরি করতে হবে। এই পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি, প্রোপাগান্ডা, ভুয়া ফটো কার্ড, এর বাইরে এসে রিয়েলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কালচারের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। তাহলে আপনি ডেমোক্রেসিকে ফাংশনাল করতে পারবেন, এবং তখন আপনি ইনস্টিটিউটগুলোকে কে নিশ্চিত করবে? এইটা নিশ্চিত করার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিসগুলোর কাজ। এটা এককভাবে আপনার শুধু একটা পার্টি বা সরকার একলা করলে হয়ে যাবে তা না, পলিটিক্যাল পার্টিগুলো কম্বাইনলি এই জিনিসটা করতে হবে। কারণ হলো এখন ধরেন অনেক হয়েছে, 54 বছরের আপনার অনেক দেখলাম, তারপরে হলো ধরেন এই 18 বছরের এরকম একটা রাজনীতি দেখলাম আমরা, যেখানে শুধুমাত্র আমরা একটা পক্ষের চরিত্র হনন করা, একটা পক্ষকে প্রচণ্ড রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, গালাগালি করার মধ্যে দিয়ে আমরা ভালো। ধরেন আজকে ধরেন এই যে বিদ্যুতের ক্রাইসিস এবং এই যে সমস্যাগুলো, বা সরকার যেগুলো সমাধান করতে পারছে না, বিরোধী দলকে যদি ক্ষমতায় বসায় দেন সমাধান হয়ে যাবে, এর কোনো গ্যারান্টি আছে? নাই তো। কারণ সে তো স্পেসিফিক কোনো পলিসি ডিবেটেই যাচ্ছে না আপনার সাথে, সে জাস্ট পারসেপশন ক্রিয়েট করছে, হ্যাঁ এটা সমস্যা, তুমি সমাধান করতে পারছো না, ওকে গদি ছেড়ে দাও। সো কথায় কথায় যে আপনার পারসেপশন ক্রিয়েট করা, এবং আমি ক্ষমতায় গেলে ভালো, অন্যরা গেলে খারাপ। এবং আরেকটা, এই যে নির্দলীয় লোক নিয়োগ দিতে হবে। কেন? আপনি ডেমোক্রেসির কথা বলেন, ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে আপনি দেখবেন যে হ্যাঁ, ট্রাম্প প্রশাসন আইসা কি বাইডেন প্রশাসনের লোকগুলোকে রেখে দিছিল তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। আমাদের সিস্টেম আর মানে আমেরিকান সিস্টেম তো এক না। ব্রিটেনেও তো রাখে না, ব্রিটেনও তো রাখে না। আপনি 31 দফায় বললেন কি? 31 দফায় বললেন যে দলের লোক নেবেন না, তো দলের লোক নিলেন কেন? কোথায় দলের লোক তো নিছে? বা দলীয়করণ কোথায়? মানে 12টা অর্গানাইজেশন তো দলের লোক। সেখানে কি নির্বাচন হয়েছে? নির্বাচন হয়েছে? কোথায় নির্বাচন হবে? এই যে প্রশাসক বসাইছে, দলীয় প্রশাসক, হ্যাঁ দলীয় প্রশাসক বসানো হয়েছে কোন প্র্যাকটিসে? এখানে একটা গণঅভ্যুত্থান হয়েছে। 31 দফা ওইটার কথা বলতেছেন উনি, হচ্ছে যে সরকারের বিভিন্ন অধিদপ্তরগুলোতে কিছুদিন আগে বসানো হলো না, হ্যাঁ বললাম, বলতেছে এখন একটা প্রথম সমালোচনা কোথায়, যে 31 দফা যখন দিয়েছিলেন তখন তো গণঅভ্যুত্থান হয়নি, হাসিনা পালাই যাবে এটা মাথায় রেখে তো দেওয়া হয়নি। হাসিনা পালাই যাওয়ার পরে এখানে ইন্টারিমের আমলে এগুলোর তো প্রশাসক ছিল, আপনি এটা দিলেন। এখন দ্রুত নির্বাচন দিয়ে খোরা যুক্তি না, খোরা যুক্তি আপনি বলতেছেন, এটা হয় নাকি? আপনি নির্বাচন দিয়ে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসক সরাই যাবে, নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব নেবে। এখন নির্বাচন নাই, এই প্রশাসক নিয়ে আমি এটা বলতে। আর এখন দ্বিতীয়ত যে এই যে সংস্কারগুলো যে করা হবে আপনার, এই যে অধিদপ্তর বা যে ইয়াগুলো, সংবিধান সংস্কার প্রস্তাবনা এবং বাকি যে সংস্কার প্রস্তাব, এগুলো তো হয়ে যায়নি। হয়ে যাওয়ার আগ পর্যন্ত এগুলো তো দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এইটা পলিটিক্যাল প্র্যাকটিস আকারে, ইউ আর রাইট, এইটা প্র্যাকটিস আকারে অ্যাকসেপ্ট করা যাবে না। এটা আপনি ফর দ্য টাইম বিং আপনি নিয়োগ দিচ্ছেন, কাজ চালাচ্ছেন, ভালো কথা, কিন্তু এটা প্র্যাকটিস আকারে করা যাবে না। আরেকটা হলো বিভিন্ন জায়গায় দলীয় লোকের চেয়ে বড় কথা হলো নির্দলীয় লোক আপনি যদি এখন দেন, কোথা থেকে দেবেন আপনি? হ্যাঁ, একটা হলো আমরা তো ইন্টারিমের আমলে দেখছি, ইন্টারিম আমলে নির্দলীয় লোক আপনি নিয়োগ দিলেন, কিন্তু একটা দিকে তারা ঝুঁকে গেল, তাদের একটা হিডেন এজেন্ডা বের হলে, সেই সময় যারা দায়িত্ব পালন করছে তারা বের হয়ে আইসা বলছে এখানে একাধিক ক্যাবিনেট ছিল, একাধিক আপনার সব যুক্তি ঠিক আছে আপনার, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি দলের লোক যদি নিতেই চান তাহলে আমেরিকান সিস্টেমে যান। আপনি বলেন, আপনার ইশতেহারে দেন, বলেন যে আমি ক্ষমতায় আসার সময় 5000 লোক নিয়ে আসবো, ক্ষমতাচ্যুত হইলে 5000 লোক চলে যাবে। রাইট, এইটা এটা তো আপনি করেন নাই। এখন আপনি 31 দফার কথা বললেন, কিন্তু 31 দফার যখন দেওয়া হয়েছিল তখন এত কথা হলো গণঅভ্যুত্থান, এই কন্ডিশনটা ছিল না। ফলে এটা তো অটো পরবর্তী সময়, এটা তো আগে আগামী, এটার সাথে আপনি রিলেট করতে পারবেন না। কারণটা হলো কর্মসূচি এখানে অভ্যুত্থানের সাথে তো 31 দফার কোনো সম্পর্ক নাই। রাইট, আমি তো সেটাই বলছি। কিন্তু তাইলে তো মানতে হবে না। সেটা তো মানার জন্যই তো আপনি আইন করা হচ্ছে, মানার জন্যই তো সংস্কার প্রস্তাব আনা হচ্ছে। ওই যে সংস্কার প্রস্তাবের কথা বলছে, সংস্কারে যখন গণভোটে আপনি গেলেন, গণভোট অ্যাকসেপ্ট করলেন, গণভোট অ্যাকসেপ্ট করছেন তো জি সার্টেন পিরিয়ড, তো এখন আপনার গণভোটের তো আপনাকে এটা তো ইমপ্লিমেন্ট তো গণভোট কুসার, এই যে কাম টু দ্য পয়েন্ট,
গণভোট আমি চেয়েছি স্বাক্ষরিত জুলাই সনদের জন্য, এবং আমি এটা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য, মানবো, দাড়ি কমা সহ এখনও বলা হচ্ছে। এখন অন্যরা যারা যদি অধ্যাদেশকে যদি তারা মনে করে যে অধ্যাদেশ যেটা দিয়েছিল ইন্টারিম আমল, সেই অধ্যাদেশের উপর গণভোট তো চাওয়া হয়নি, গণভোট স্বাক্ষরিত জুলাই সনদের উপর গণভোট চাওয়া হয়েছে এবং হ্যাঁ ভোট দিতে বলা হয়েছে। ফলে এখন আপনি জুলাই সনদ বলতে বুঝেন ডক্টর ইউনূসের আমলে জারি করা অধ্যাদেশ, আমি বুঝি স্বাক্ষরিত জুলাই সনদ। ফলে এই দুইটা নিয়ে ডিবেট হচ্ছে এখন। আরেকটা হলো সংস্কার প্রক্রিয়া, এনসিপি, জামাত বা সিভিল সোসাইটি যেভাবে বুঝে, বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তার চেয়ে ভিন্নভাবে বোঝার রাইট তার আছে। না, সেটা ভিন্নভাবে বোঝার রাইটের কারণে এই রাইট নিয়ে তো কেউ প্রস্তুত হয় এখন নাই। সেই রাইটে ধরেন আমি আমার দলীয় লোক নিয়োগ দিলাম, আপনি প্রশ্ন তুলতে পারেন যে দলীয় লোক কি বসার পরে দলীয়করণ করছে, দুর্নীতি করছে কিনা, বসার পরে সে প্রফেশনালি দায়িত্বটা পালন না, করছে। সেটা এখন না, সেটা এখন আরেকটা হলো আপনি নিরপেক্ষভাবে দিলেন, আমরা ডক্টর ইউনূসের আমলে শকিং এক্সপিরিয়েন্স দেখলাম তো, ঠিক আছে। নিরপেক্ষভাবে দিলেন, দিয়ে একটা গুপ্ত দলের পক্ষে সে পুরাটা কেডার ভিত্তিক করে ফেলে অর্গানাইজেশন। এই জন্য আমি বলছি সব দলীয় লোক দেন, কিন্তু সে চেয়ারে বসার পরে আর দলীয় থাকবে না, সে রাষ্ট্রপক্ষ হবে, জনপক্ষ হবে, Okay. প্রাতিষ্ঠানিকভাবে সে ঠিক দায়িত্ব আছে। পালন করবে। অনেক ধন্যবাদ। কি আপনি কিভাবে দেখছেন? দেখুন, কয়েকটা ব্যাপার। যেমন প্রথম কথা হচ্ছে আমরা যে আমেরিকান সিস্টেমের কথা বলছি, স্পয়েল সিস্টেমে যেটা আছে আমেরিকাতেও, এটা একটু মাথায় রাখতে হবে যে আমেরিকাতেও কিন্তু আপনি ব্যুরোক্রেসির অ্যাবসলিউট মানে পলিটিসাইজেশন করেন না। আমেরিকাতেও ওদের যে জিএস সিস্টেম, জেনারেল শিডিউলের যেই ধাপ আছে, একটা সার্টেন ধাপ পর্যন্ত সেখানে কিন্তু ক্যারিয়ার ব্যুরোক্রেট, সেইখানে কিন্তু হচ্ছে আপনি কোনো ধরনের পলিটিসাইজেশন করেন না। এর পরের লেভেলে অ্যাবসলিউটলি রাইট দ্যাট আপনি অনেক লোকজন নিয়ে আসেন এবং তাদেরকে আপনি বিভিন্ন সময়ে ছাঁটাই করেন। কোয়েশ্চেন হচ্ছে আপনার যেই জেনারেল শিডিউলের যেই আওতায় যেই লোকজন আছে তাদের ক্ষেত্রে তো আপনার পলিটিসাইজেশন করার কোনো ধরনের সিস্টেম হচ্ছে গিয়ে আপনার এখানে নেই। তার মানে পার্মানেন্ট ব্যুরোক্রেসি, যেটা পার্মানেন্ট ব্যুরোক্রেসিতে আপনি দলীয়করণ করবেন না। এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে। এবং একই সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের সিভিল সার্ভিস, আমরা ইউ আর রাইট দ্যাট আমরা এটা ফলো করতেছি না। আমরা আমি যেটা শুরুতেই বলছি যে প্রবলেমটা আমরা আসলে সলভ করতে পারি নাই। বিএনপি ইজ নট দ্য ফার্স্ট পার্টি যারা হচ্ছে গিয়ে এই পলিটিসাইজেশন বা এই সেগুলো হচ্ছে গিয়ে করেছে, বাট প্রবলেমটা হচ্ছে যে এইটার হচ্ছে গিয়ে কোনো ধরনের সলিউশন আমরা করতেছি না। দেখেন, এইটাকে আমি এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে কীভাবে করবো, যে কথাটা বলা হলো যে আমি দলীয় লোক নিয়োগ করলাম অ্যান্ড উই উইল এক্সপেক্ট দ্যাট হচ্ছে গিয়ে উনি দলীয় কাজকর্ম করছেন কিনা। এইখানে কিন্তু এগেইন আপনার সেই ইনস্টিটিউশন এবং সিস্টেমেটিক চেঞ্জের জায়গাগুলো চলে আসছে। একটা লোক, দলীয় লোক, আপনি তাকে নিয়োগ দিলেন, তার ইনসেন্টিভটা কী আছে আসলে, সে কেন কোন যুক্তিতে হচ্ছে গিয়ে আমি দলের কথা না শুনে, আপনাকে তো কোনো একটা কিছু দাঁড় করাতে হবে যেটা তাকে বাধ্য করবে এই কাজগুলো না করতে। অ্যান্ড আপনি যদি সেরকম কোনো কিছু দাঁড় না করান, সেটা আপনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে করেন। বিএনপি নিজে বোধহয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা রিফর্ম কমিশনের কথা বলেছে। পিএসসি আমাদের একটা অলরেডি কনস্টিটিউশনাল বডি আছে, তাকে আপনি এক্সট্রা কিছু দায়িত্ব দেন। আপনাকে তো পুরো ডিজাইনটা করতে হবে। আপনি যদি পুরো ডিজাইনটা না করে মাঝখানে যদি কোনো একটা অ্যানোমালি করে ফেলেন, তাইলে সেটার আউটকাম তো হচ্ছে গিয়ে কখনোই কোনো অবস্থাতেই হচ্ছে গিয়ে ভালো হবে না। সো এইটা হচ্ছে গিয়ে মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আদারওয়াইজ এইটা থেকে যদি আমি প্রোটেক্ট করতে না পারি, আমরা যতই বারবার যে কথাটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, আপনি যে কোনো অ্যাক্টর, পলিটিক্যাল অ্যাক্টর, এইখানে হয়তো পয়েন্ট অফ ভিউর একটু পার্থক্য আছে, বাট আমি এটা একটু পরিষ্কার, আমি পলিটিক্যাল অ্যাক্টরকে র্যাশনাল অ্যাক্টর হিসেবে দেখি, যে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করবে, আমি সবচেয়ে বেশি লাভ কোথা থেকে পাইতে পারি সেটা করবে। কিন্তু পলিটিক্যাল সায়েন্সে আমরা যেটা দেখি, দুইটা অ্যাক্টর তার নিজ নিজ উদ্দেশ্য হাসিল করতেছে, তারপর একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসা সম্ভব যদি হচ্ছে গিয়ে আমি তার যে ইনসেন্টিভ সেটাকে একটা বাউন্ডারির মধ্যে আঁকতে পারি। এখন সেই বাউন্ডারিটা কে করবে? সেই বাউন্ডারিটা করার দায়িত্ব তো হচ্ছে গিয়ে আপনার, যেটা বললাম যে একটা প্রাতিষ্ঠানিক অবস্থান। যেমন ধরেন ফর ইনস্টেন্স আপনি এই ব্যুরোক্রেসির কথা বলতেছেন, এখন এই ব্যুরোক্রেসিকে আপনি প্রমোশন বা ট্রান্সফারের যে সিস্টেমটা, সেটার সাথে কি আপনি পারফরমেন্সকে লিঙ্ক করেছেন, নাকি এটা পুরোপুরি হচ্ছে গিয়ে সিনিয়রিটি বেসড? যদি পুরোপুরি সিনিয়রিটি বেসড হয়, তো তাহলে যেই লোক দলীয় ভিত্তিতেই নিয়োগ হবে, কথার কথা আমি ব্যুরোক্রেসির ওই ইসে চেঞ্জ করে ফেলতেছি, তাহলে তার তো পারফরমেন্স করার কোনো ধরনের কোনো ইনসেন্টিভ নেই। তাহলে আপনি যদি সেই ইনসেন্টিভ স্ট্রাকচারটা চেঞ্জ করেন, তাহলে তার বিহেভিয়ারে চেঞ্জ হবে। তো আমি যেটা বলছি যে সরকার যদি সেটা করতে চায়, তাহলে সরকারকে এক্স্যাক্টলি চিন্তা করতে হবে, আমি যদি এই অবস্থানটা নেই, তাহলে এই জায়গায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে, এইটাকে আমি কিভাবে অ্যাড্রেস করতেছি, এইটা অ্যাড্রেস করতে যে আবার কোনো আনইনটেন্ডেড কনসিকুয়েন্স তৈরি হচ্ছে কিনা, সেই ডিজাইনের জায়গাটা, দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, কমপ্লিকেটেড টাস্ক। কিন্তু সেই কাজটা যদি না করা হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। 1 মিনিট আছে। হ্যাঁ, এখন এই কাজগুলো করার ক্ষেত্রে আবার ওয়ান্স অ্যাগেইন যে পার্লামেন্ট
বিএনপির হাতে আসছে কি পার্লামেন্ট, এবং আসলেই যে সাংবিধানিক একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত আসলাম এবং সংবিধানটাকে কোনো রকম রক্ষা করে এই পর্যন্ত আসলাম। ফলে সংশোধন কমিটি করা হয়েছে। এই সংবিধান সংশোধন কমিটিতে যদি সংবিধানের একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে, সেক্ষেত্রে এই যে বাকি যে আলাপগুলো আসলে এগুলোর ক্ষেত্রে যাওয়াটা খুব সহজ হবে। ফলে গোড়ার কথা হলো আমাদের যে সংবিধানের গণতান্ত্রিক পরিবর্তন দরকার, সেই সংশোধনীতে আগে আসুক। যেহেতু পার্লামেন্টে আপনার নির্বাচিত পার্লামেন্ট, এবং নির্বাচিত পার্লামেন্ট যদি একটা গণতান্ত্রিক সংবিধান আমাদের উপহার দিতে পারে, এবং আমি এখানে মনে করি যেহেতু বিগত সংবিধানটাকে ব্যবহার করেই এখানে একটা ইলেকটেড ফ্যাসিবাদ তৈরি করা হয়েছিল, ফলে জনাব তারেক রহমানের সামনে একটা সুবর্ণ সুযোগ কিন্তু ঐতিহাসিকভাবে একটা ডেমোক্রেটিক সংবিধান জনগণকে উপহার দেওয়ার। আশা করি উনি এই সুযোগটা গ্রহণ করবেন। তার মানে নতুন সংবিধান, নতুন না, সংবিধান সংশোধনের মধ্য দিয়েই, হ্যাঁ, আমেরিকার সংবিধান অনেকবার সংশোধন হওয়ার মধ্যে দিয়ে কিন্তু আজকে এতগুলো রাইটস ডেমোক্রেসির একটা মডেলের জায়গায় গিয়ে দাঁড়াইছে। ফলে আমাদের সংবিধান যে খারাপ তা তো না, এটা প্র্যাকটিসটা খারাপভাবে করা, সংশোধনীগুলো অসাংবিধানিকভাবে করা হয়েছে। এবং পঞ্চদশ সংশোধনী যে আদালত বাতিল করছে, এটা এই কারণে বাতিল করে নাই যে এটা ফ্যাসিবাদী কায়দায় করা হয়েছে, এটা এই কারণে বাতিল করা হয়েছে এটা অসাংবিধানিক ওয়েতে করা হয়েছে। ফলে সংবিধান সংশোধন প্রক্রিয়াটাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার একটা গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে। রনি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর আসিফ, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।